আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতে আওয়ামী আস্তানা উদ্ঘাটন। এদিকে দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হাসিনার। আর থাকছে খাগড়াছড়ি গোয়ামারায় সহিংসতা নিয়ে যা জানালো সেনাবাহিনী। সবশেষ জানিয়ে দেব, সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী আটক। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের আস্তানা উদ্ঘাটিত হয়েছে। তারা কলকাতায় মূল আস্তানা গড়েছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান নেওয়া এমন 734 পলাতক আওয়ামী ফ্যাসিস্টের একটি ডেটাবেস তৈরি করেছে। এই ডেটাবেসে তাদের নাম, ঠিকানা, পাসপোর্ট ও টেলিফোন নম্বর উল্লেখ রয়েছে। ডেটাবেসটি আমাদের হাতে এসেছে। এক অনুসন্ধানে পলাতকদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্ক নিশ্চিত হয়ে গেছে। গত 5 বছর 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পরপরই এসব নেতা ভারতে পালিয়ে যায়। পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের স্ত্রী সন্তানও সেখানে অবস্থান করছেন। কোনো নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা, বাড়ির কাজের লোকও সঙ্গে নিয়ে গেছেন। পলাতক আওয়ামী নেতাদের নাম, ঠিকানা সংবলিত এই ডেটাবেসে তাদের পরিবারের সদস্যদের তথ্য সন্নিবেশ করা হয়েছে। ভারতে অবস্থান করা এসব নেতার মধ্যে কয়েকজন ইতিমধ্যে গণমাধ্যমেও কথা বলছেন। তাদের কেউ কেউ পালিয়ে যাওয়ার কথা স্বীকারও করছেন। কয়েকজনকে বিভিন্ন বিদেশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত টকশোতে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করতে দেখা গেছে। অনুসন্ধানে আরও জানা গেছে, পলাতক নেতাদের কাছে বাংলাদেশে পাসপোর্ট রয়েছে। বাংলাদেশ সরকারের তরফ থেকে এসব নেতার পাসপোর্ট 5 আগস্টের পরপরই বাতিল করা হয়েছে। এরপরও ওই পাসপোর্ট তারা কিভাবে পেয়েছেন তা রহস্যজনক। আরও জানা গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে পুলিশ ও যোগাযোগ ও সমন্বয় করছেন কলকাতার অবস্থানরত একাধিক পুলিশ ও সামরিক কর্মকর্তা। অনুসন্ধানে এও জানা গেছে, পলাতকরা দীর্ঘদিন ধরে ভারতে বিপুল অর্থ পাচার করছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রথম দিকে শহরের পার্ক, মার্কেট সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেলেও বর্তমানে তাদের চলাচল সীমিত করা হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছেন, এসব নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারণে তারা নির্দিষ্ট কিছু এলাকার বাইরে যাচ্ছে না। এদিকে কলকাতায় অবস্থিত আওয়ামী লীগ নেতাদের একাধিক সূত্র জানিয়েছেন, এসব নেতার পারিবারিক ব্যয়ের প্রায় পুরোটাই নিয়মিত বাংলাদেশ থেকে যাচ্ছে। এর সিংহভাগই হুন্ডির মাধ্যমে যায় বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। পলাতক শেখ হাসিনার আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের সুরক্ষিত একটি বাড়িতে। বাংলো ঠিকানা হলো 11 রাজাজি মার্গ। বাকি আওয়ামী নেতারা আস্তানা গড়েছেন কলকাতায়। ওবায়দুল কাদের, শেখ সেলিম, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী ও শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের নেতা বসবাস করছেন কলকাতায়। জুলাই গণহত্যা ও বিগত 15 বছর ধরে গুম, খুন, নির্যাতন, বেপরোয়া দুর্নীতি, নানা অপকর্মে জড়িত আওয়ামী লীগ নেতার পাশাপাশি ওই সরকারের শীর্ষ আমলারে পদস্থ পুলিশ কর্মকর্তা, নির্বাচন কমিশনার, সরকারি আইনজীবী সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরাও আশ্রয় নিয়েছেন কলকাতায়। এসব তথ্য অনুসন্ধানে বের হয়ে এসেছে। অনুসন্ধানে জানা গেছে, গত 10 আগস্ট পর্যন্ত ভারতের গোয়েন্দা সংস্থার এই ডেটাবেস অন্তত 734 জন তথ্য উপাত্ত সংরক্ষণ করা হয়েছে। ডেটাবেসে প্রত্যেকের নামের পাশে তার পিতা বা স্বামীর নাম, বাংলাদেশে পাসপোর্ট নম্বর, দলীয় পদ পদবি, বাংলাদেশে স্থায়ী ঠিকানা, কলকাতায় বর্তমান ঠিকানা সহ তারা যে কোনো ফোন নম্বরটি ব্যবহার করছেন তা সবিস্তারে সংরক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট গোয়েন্দা ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই ডেটাবেস প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। কলকাতায় আস্তানাগারা প্রত্যেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন। বাংলাদেশ থেকে পালিয়ে যারাই ভারতে আশ্রয় নিয়েছেন তারাই কেউই যেন গোয়েন্দা নেটওয়ার্কের বাইরে না থাকেন তা নিশ্চিত করতে চাইছেন ভারতের ডিপ টেস্ট। ইতিমধ্যে প্রত্যেকের জন্য বৈধ বাংলাদেশি পাসপোর্ট নিশ্চিত করা হয়েছে, যা রীতিমতো রহস্য জন্ম দিয়েছে। অধিকাংশই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, অথচ তাদের প্রত্যেকের হাতে এখন বৈধ বাংলাদেশি পাসপোর্ট। এ ব্যাপারে কলকাতার একটি সূত্র আমার দেশকে জানিয়েছেন, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে বাংলাদেশের কোনো একটি গোষ্ঠীকে সহযোগিতা করছে।
এদিকে অনুসন্ধানে জানা গেছে কলকাতার অভিজাত এলাকা থেকে শুরু করে শহরতলিতে আশ্রয় নিয়েছেন পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টরা। কেউ কেউ বাড়িতে ভাড়া করে স্ত্রী সন্তানদের নিয়ে রীতিমতো সংসার পেতে বসছেন। অনেকে আবার ঘুরছে থাকছেন হোটেল ভাড়া করে। তবে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ নেতারা রুম ভাড়া নিয়ে মেস সিস্টেমে থাকছেন। ভারতীয় ডেটাবেসের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের নিয়ে PS110 তাকদারি, নিউ টাউন, কলকাতা এই ঠিকানায় অবস্থান করছেন। তার হাতে এখন যে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে তার নম্বর 000-10759। ওবায়দুল কাদের কলকাতায় যে মোবাইল সিমটি ব্যবহার করেছেন তার নম্বর 919330341810। এদিকে দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হাসিনার। নির্বাচন কী হবে এমন একটি প্রশ্ন আজকাল অনেকেই করে থাকেন। বিশেষ করে সাংবাদিকদের সামনে পেলে কেউ কেউ এই প্রশ্নটি করে। তাদের মধ্যে রাজনৈতিক, ব্যবসায়ী ও বিশিষ্ট নাগরিকরাও রয়েছেন। তাদের যখন পাল্টা প্রশ্ন করা হয় তারা কেন ওই প্রশ্নটি করছেন কিংবা কেন নির্বাচন হবে না তার কোনো জবাব পাওয়া যায় না। তারা শুধু বলেন নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই এটা সন্দেহ আছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আদৌ কি কোনো অনিশ্চয়তা বা সংশয় আছে? প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় প্রতিদিন তার ভাষণে নির্বাচনের কথা তুলে ধরছেন। তিনি জোর গলায় বলতে যাচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি অসাধারণ সুন্দর নির্বাচন হতে যাচ্ছে। তার ভাষায় ফেব্রুয়ারিতে দেশে নির্বাচনী মহোৎসব হবে। ডক্টর ইউনূস জাতিসংঘের ৮০তম অধিবেশনের জন্য বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। গত ২৬শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রথম সারির ৩টি রাজনৈতিক দলের ৬ জন নেতা। আগামী জাতীয় নির্বাচনে এই ৩টি দল বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি প্রধান নিয়ামক। নির্বাচনে মূলত এরাই আলোচিত দল। জাতিসংঘ অধিবেশনে এই ৩টি দলের ৬ জন নেতাও অংশ নিয়েছেন। অধিবেশনে বাংলাদেশের ডেস্কে তারাও বসছেন। তাদের সামনে বসা অবস্থানে জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামের দায়ী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। তিনি এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে অবহিত করছেন। এর পাশাপাশি তিনি জাতিসংঘকে বাংলাদেশ আগামী সরকার পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম চলমান থাকার কথাও তুলে ধরছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনে ব্যাপারে যে প্রতিশ্রুতি জাতিসংঘে দাঁড়িয়েছেন পুনর্ব্যক্ত করেছেন সেটা খুবই জোরালো ও তাৎপর্যপূর্ণ। এই ভাষণকে তাৎক্ষণিকভাবে অভিনন্দন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে খাগড়াছড়ি গুইমারায় সহিংসতা নিয়ে যা জানালো সেনাবাহিনী। খাগড়াছড়ি ও গুইমারায় শনি ও রবিবার ২৭ ও ২৮ সেপ্টেম্বর সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার রাতে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ বিবৃতি দেওয়া হয়। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেলে চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ মূল এবং অঙ্গ সংগঠনসমূহ দিঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলশ্রুতিতে ৩ জন সহ নিহত বেশ কিছু এলাকাবাসী আহত হয়। গত বছরের ১৯ সেপ্টেম্বর এ ঘটনার ১ বছর পূর্তি হিসেবে এবছর পিডিএফ এবং এর সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে। গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে আমলে নিয়ে ইউপিডিএফ মূলত এর দাবিকৃত সন্দেহভাজন সয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গত ২৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় এবং পুলিশ হেফাজতে নিয়ে রিমান্ডে দেওয়া হয়। ঘটনার সত্যতা বিচারে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সয়নশীলকে গ্রেফতার করা সত্ত্বেও ইউপিডিএফ এর সংগঠন সিপিপি এর নেতা উখানু মারমা জন্ম ছাত্র জনতার ব্যানারে গত ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী মানববন্ধনের ডাক দেয়।